হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। তো আমরা জিকে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করছি, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে। তো আজকের আমাদের জিকে চ্যাপ্টার ওয়াইজের সাবজেক্ট হলো সংবিধান অর্থাৎ পলিটি, এবং আজকে আমরা সংবিধানের 5 নম্বর ক্লাস করব, যেখানে আজকের আমাদের টপিক হলো রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি। তো রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি সম্পর্কে সম্পূর্ণ আজকের ক্লাসে আমরা থিওরি এবং সেই থিওরির উপর বেস করে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখে নেব। তো আজকের ক্লাসে কি কি তথ্য এবং কি কি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখো প্রথমে কি বলছে। প্রথমে আমরা পড়ব ভারতের রাষ্ট্রপতির ব্যাপারে, তারপরে পড়ব ভারতের উপরাষ্ট্রপতির ব্যাপারে। ওকে, তো দেখো প্রথমে ভারতের রাষ্ট্রপতির ব্যাপারে কি কি তথ্য রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক। ভারতীয় সংবিধানের 52 নম্বর ধারা অনুযায়ী ভারতের একজন রাষ্ট্রপতি থাকবেন। অর্থাৎ কোন আর্টিকেল থেকে রাষ্ট্রপতির যে ধারা সেটা শুরু হচ্ছে সেটা হলো 52 নম্বর ধারা। এবং এই 52 নম্বর ধারাতে কি বলা হয়েছে, যে ভারতের একজন রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট থাকবেন এবং রাষ্ট্রপতি দেশের শাসনতান্ত্রিক প্রধান। ওকে, তো খুবই গুরুত্বপূর্ণ প্রথম দুটো তথ্য। তারপর দেখো রাষ্ট্রপতির নির্বাচন। তো দেখো রাষ্ট্রপতির নির্বাচন কোন কোন ধারাতে রয়েছে। ধারা 54 এবং ধারা 55। দেখো রাষ্ট্রপতি ভারতীয় জনগণ দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হয়, অর্থাৎ ভারতীয় জনগণ কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট দিতে যান না, অর্থাৎ এটা পরোক্ষভাবে নির্বাচিত হন আমাদের জন্য, আমাদের দ্বারা। আমরা কিন্তু রাষ্ট্রপতিকে সরাসরি নির্বাচিত করতে পারি না। রাষ্ট্রপতি নির্বাচিত হন একটি নির্বাচনী সংস্থা বা ইলেকটোরাল কলেজ দ্বারা। এই সংস্থাটি তৈরি হয় ভারতীয় সংসদের উভয় কক্ষের লোকসভা ও রাজ্যসভা নির্বাচিত সদস্যদের দ্বারা। অর্থাৎ আমরা লোকসভায় যাদের ভোট দান করি সেটা কিন্তু প্রত্যক্ষভাবে আমরা নির্বাচন করি, এবং আমাদের দ্বারা নির্বাচিত যে সমস্ত ব্যক্তি লোকসভা এবং রাজ্যসভাতে যায় তারাই গিয়ে এই রাষ্ট্রপতিকে নির্বাচন করেন। সেই জন্য এখানে বলা হয়েছে কি পরোক্ষভাবে নির্বাচিত। তারপর দেখো বিভিন্ন অঙ্গরাজ্যের বিধানসভার নির্বাচিত সদস্যদের দ্বারাও এই রাষ্ট্রপতি নির্বাচনটা হয়ে থাকে। ওকে, তারপর দেখো এটা হচ্ছে 54 নম্বর ধারা অনুযায়ী এইটা রয়েছে। এবার দেখো 55 নম্বর ধারা। 55 নম্বর ধারায় রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, বিধানসভা ও সংসদের নির্বাচিত সদস্যদের ভোট মূল্য ইত্যাদি আলোচিত করা হয়েছে। যে পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন হয় তার সাংবিধানিক নাম হলো একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে সমানুপাতিক প্রতিনিধিত্ব। খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা, এখান থেকে প্রশ্ন আসে যে ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতিকে কি বলা হয়, সেটা হলো একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে সমানুপাতিক প্রতিনিধিত্ব। নেক্সট, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন এবং গণনার দায়িত্ব ভারতের নির্বাচন কমিশনের। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। ওকে, রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করা এবং যে ভোট দান হয় সেই ভোটের গণনার দায়িত্ব কার উপর থাকে, নির্বাচন কমিশনের। এরপর রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে যদি কোনো রকম বিতর্কর সৃষ্টি হয় তাহলে সুপ্রিম কোর্ট তার সমাধান করে। ওকে, তো এই গেল আমাদের ভারতের রাষ্ট্রপতি নির্বাচন এবং তার নির্বাচনের পদ্ধতি সমূহ। দুটো আর্টিকেল 54 এবং 55 দেখলাম। নেক্সট দেখো রাষ্ট্রপতির কার্যকাল। ওকে, রাষ্ট্রপতির কার্যকাল দুটো রয়েছে, একটা ধারা 56 এবং ধারা 57। দেখো প্রথমে আমরা ধারা 56 এর ব্যাপারে একটু দেখব। তার কার্যকাল 5 বছর। তো রাষ্ট্রপতির কার্যকাল কত বছর, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে, সেটা হলো 5 বছর। তারপর দেখো মেয়াদ শেষ হয়ে গেলেও পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন না হওয়া পর্যন্ত নিজের পদে কিন্তু অধিষ্ঠিত থাকতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। তারপর দেখো মেয়াদ পূর্ণ হওয়ার আগে রাষ্ট্রপতি স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন এবং সেক্ষেত্রে উপরাষ্ট্রপতির কাছে তিনি তার পদত্যাগ পত্র প্রেরণ করতে পারেন। তো এই পয়েন্টটা এখান থেকে প্রশ্ন আসে, যদি রাষ্ট্রপতি নিজের পদ নিজেই স্বেচ্ছায় পদত্যাগ করেন তখন তার পদত্যাগ পত্র কার কাছে দেবেন, সেটা হলো উপরাষ্ট্রপতি। ওকে, তারপর দেখো 57 যে ধারাটা রয়েছে সেখানে কি বলা রয়েছে, 57 নম্বর ধারা অনুসারে একই ব্যক্তি রাষ্ট্রপতি পদে পুনর্নির্বাচিত হতে পারেন। অর্থাৎ একই ব্যক্তি দুবার তিনবার যতবার খুশি তিনি নির্বাচিত হতে পারেন। ওকে, এই 5 বছর অন্তর অন্তর।
কতবার নির্বাচিত হতে পারবেন তার কোনো নির্দিষ্ট সীমা নেই, অর্থাৎ তিনি যতবার খুশি ভারতের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হতে পারেন প্রতি 5 বছর অন্তর। ওকে, তো এটা গেল রাষ্ট্রপতির কার্যকাল, ধারা 56 এবং 57 এর তথ্য। নেক্সট দেখো, রাষ্ট্রপতি পদপ্রার্থীর যোগ্যতা, অর্থাৎ রাষ্ট্রপতি হতে গেলে কি কি যোগ্যতা থাকা দরকার সেটি লেখা রয়েছে দেখো ধারা 58 অর্থাৎ 58 নম্বর আর্টিকেলে। কি কি রয়েছে দেখবো। দেখো, রাষ্ট্রপতি পদপ্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে, অর্থাৎ আমাদের ভারতের নাগরিক হতে হবে রাষ্ট্রপতি হওয়ার জন্য। তার বয়স অন্তত 35 বছর হতে হবে, অর্থাৎ ন্যূনতম বয়স হতে হবে রাষ্ট্রপতি হতে গেলে সেটা হলো 35 বছর। তারপর তাকে লোকসভায় নির্বাচিত হওয়ার যোগ্যতা সম্পন্ন হতে হবে, অর্থাৎ আরো একটা যোগ্যতা কি, তাকে লোকসভায় নির্বাচিত হওয়ার কিন্তু যোগ্যতা সম্পন্ন হতে হবে। তবেই এই তিনটে ক্রাইটেরিয়া যদি মিনিমাম পূরণ করে তাহলে একজন ব্যক্তি কিন্তু রাষ্ট্রপতি পদপ্রার্থীর যোগ্যতা হাসিল করবে। তারপর দেখো, রাষ্ট্রপতি পদপ্রার্থীর শর্তাবলী সেটা রয়েছে ধারা 59। এটার আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তো সেই জন্য আমি এটার কিন্তু ডিটেলস দিইনি। কিন্তু তারপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো রাষ্ট্রপতির শপথ গ্রহণ। পরীক্ষায় অনেকবারই প্রশ্ন এসেছে যে রাষ্ট্রপতির শপথ গ্রহণ সংক্রান্ত ধারা কোনটি, সেটা হলো ধারা 60, অর্থাৎ 60 নম্বর ধারাতে রাষ্ট্রপতির শপথ গ্রহণ সম্বন্ধে বলা রয়েছে। ওকে, নেক্সট দেখো, ভারতের সুপ্রিম কোর্ট তার প্রধান বিচারপতির উপস্থিতিতে বা তার অনুপস্থিতিতে সুপ্রিম কোর্টের বয়োজ্যেষ্ঠ বিচারপতির উপস্থিতিতে শপথ নেন, অর্থাৎ নির্বাচনের পরে যখন নতুন একজন রাষ্ট্রপতি তার পদে আসীন হতে চলেছেন তখন তার যে শপথ গ্রহণটা করেন তিনি করেন কোথায়, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সামনে। আর যদি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উপস্থিত না থাকেন তাহলে সুপ্রিম কোর্টের সব থেকে বয়োজ্যেষ্ঠ কোনো বিচারপতির উপস্থিতিতে শপথ গ্রহণ করবেন আমাদের দেশের রাষ্ট্রপতি। ওকে, নেক্সট, তারপরে যেটা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি ধারা, এটা কিন্তু ভিভিআই করে রাখো, এইখান থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন এসে থাকে রাষ্ট্রপতির। দেখো, রাষ্ট্রপতির অপসারণ বা ইমপিচমেন্ট, অর্থাৎ যদি রাষ্ট্রপতিকে অপসারণ করতে চায় বা ইমপিচমেন্ট করতে চায়, রাষ্ট্রপতির অপসারণের ইংলিশ যে টার্ম সেটা হলো ইমপিচমেন্ট, তো যদি করতে চায় সেটা কোন ধারা অনুসারে করতে হবে, প্রশ্নটা এইভাবেই আসে। তো সঠিক উত্তর হবে ধারা 61। 61তম ধারাতে রাষ্ট্রপতির অপসারণ সম্বন্ধে বলা রয়েছে। দেখো কি বলা রয়েছে, শুধুমাত্র সংবিধান বিধিভঙ্গের অপরাধে রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যায়, অর্থাৎ রাষ্ট্রপতিকে যে অপসারণ করা হবে তার বিরুদ্ধে তো কোনো অ্যালিগেশন থাকা দরকার। তো অ্যালিগেশনের মধ্যে শুধুমাত্র একটা অ্যালিগেশনই আনা যায়, সেটা হলো যদি রাষ্ট্রপতি কোনো রকম ভাবে সংবিধানের বিধিভঙ্গ করে তবেই তাকে কিন্তু এই অপসারণ করা যেতে পারে। তারপর দেখো, তাকে যে অপসারণ করা হবে তার প্রস্তাবটা কোথায় উত্থাপিত করা যায়। দেখো, অপসারণ বা ইমপিচমেন্টের প্রস্তাব সংসদের যে কোনো কক্ষে, অর্থাৎ হয় লোকসভা কিংবা রাজ্যসভা, যে কোনো কক্ষে উত্থাপিত করা যায়। তারপর দেখো দেখো উত্থাপিত হয়ে গেল, ধরো কোনো একটা রাষ্ট্রপতিকে অপসারণ করার জন্য প্রস্তাবটা যে কোনো কক্ষে উত্থাপিত হলো, তারপরে কি ক্রাইটেরিয়া রয়েছে, প্রস্তাবটি উত্থাপিত কক্ষের, অর্থাৎ যদি লোকসভাতে হয় লোকসভায় আর যদি রাজ্যসভায় হয় রাজ্যসভায়, সেই কক্ষে 1/4 দ্বারা স্বাক্ষরিত হতে হবে, অর্থাৎ যতজন লোক থাকবে তার 1/4 দ্বারা কিন্তু স্বাক্ষরিত হতে হবে। তারপর দেখো, প্রস্তাব উত্থাপনের অন্তত 14 দিন পূর্বে রাষ্ট্রপতিকে নোটিশ দিতে হবে যে আপনাকে অপসারণ করা হবে, তো সেই জন্য কোনো একটা কক্ষে আমরা এই প্রস্তাবটা উত্থাপন করতে চলেছি। তারপর দেখো, এখনো পর্যন্ত ভারতের কোনো রাষ্ট্রপতিকেই অপসারিত করা হয়নি। ওকে, তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে আমরা জানলাম ভারতের রাষ্ট্রপতির অপসারণ ব্যাপারে। এবং শেষ যে আর্টিকেলটা রয়েছে রাষ্ট্রপতির সম্বন্ধে সেটা হলো রাষ্ট্রপতির পদ শূন্য, সেটা হচ্ছে ধারা 62, অর্থাৎ যখন পদ শূন্য হয়ে যাবে, অর্থাৎ রাষ্ট্রপতি যখন তার মেয়াদকাল শেষ হবে তখন এই ধারা 62তে তার রাষ্ট্রপতির পদটা শূন্য হয়, আবার নতুন একজন রাষ্ট্রপতিকে নিয়ে আসার জন্য এই ধারা অনুযায়ী কাজকর্ম করা হয়ে থাকে। ওকে, নেক্সট দেখো, রাষ্ট্রপতির ক্ষমতাবলী, অর্থাৎ রাষ্ট্রপতির কি কি ক্ষমতা রয়েছে সেগুলো একবার দেখে নেব। রাষ্ট্রপতি ভারতের সাংবিধানিক প্রধান এবং সেই সূত্রে তিনি সর্বময় প্রশাসনিক ক্ষমতার অধিকারী হলেও আসল ক্ষমতা প্রধানমন্ত্রী
ও তার মন্ত্রিসভার সদস্যদের হাতে ন্যস্ত। তারপর দেখো প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করেন প্রধানমন্ত্রী এবং মন্ত্রিমণ্ডলী, এবং সেই সিদ্ধান্ত অনুসারে সকল নির্দেশিকা জারি হয় রাষ্ট্রপতির নামে। ভারতের সংবিধান রাষ্ট্রপতিকে যে সকল ক্ষমতা প্রদান করেছে সেগুলি হলো, অর্থাৎ নেক্সট স্লাইড থেকে আমরা সেগুলো দেখব। তো তার আগে এখানে বলে রাখি, আমাদের দেশে রাষ্ট্রপতি সবার সেরা হলেও, অর্থাৎ সবার ওপরের একটা পদ হলেও, সমস্ত কাজকর্ম কে করে? প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা। তো প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা কোনো একটা কাজ করলো, সেই কাজের কিন্তু নির্দেশিকাটা জারি হয় কার নামে? আমাদের রাষ্ট্রপতির নামে। ওকে, তো এবার রাষ্ট্রপতির কি কি ক্ষমতা রয়েছে সেগুলো নেক্সট পেজে দেখে নেবো। দেখো, শাসন সংক্রান্ত ক্ষমতা, অর্থাৎ শাসন সংক্রান্ত কি ক্ষমতা রয়েছে দেখো। রাষ্ট্রপতি যাদের নিয়োগ করেন তারা হলো, দেখো, প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পরামর্শে অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীদের রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন। অঙ্গরাজ্যের রাজ্যপালদের রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন। এছাড়াও দেখো, অ্যাটর্নি জেনারেল, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা সিএজি, ইউপিএসসি এর চেয়ারম্যান, নির্বাচন কমিশন, অর্থ কমিশন প্রভৃতির সদস্যদের রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন। তারপর দেখো, তিনি কেন্দ্রশাসিত অঞ্চল এবং উপজাতি অধ্যুষিত অঞ্চলের প্রধান প্রশাসক। তো এইগুলো হলো শাসন সংক্রান্ত ক্ষমতা রাষ্ট্রপতির। নেক্সট দেখো, আইন সংক্রান্ত ক্ষমতা, অর্থাৎ আইনের দিক থেকে রাষ্ট্রপতির কি কি ক্ষমতা রয়েছে। দেখো, রাষ্ট্রপতি লোকসভা গঠন এবং লোকসভার অধিবেশন আহ্বানের প্রয়োজনে মুলতুবি ইত্যাদি করতে পারেন। অর্থাৎ রাষ্ট্রপতির কাছে ক্ষমতা আছে যে কোনো একটা লোকসভা গঠন করার, আবার লোকসভার অধিবেশনটাকে ভেঙে দেওয়ারও ক্ষমতা রয়েছে, আবার লোকসভার অধিবেশন আহ্বান করার ক্ষমতাও রয়েছে রাষ্ট্রপতির। তারপর দেখো, রাষ্ট্রপতি লোকসভায় দুজন, যদিও বর্তমানে আর এই দুজনটা কিন্তু নেই, এখানে শূন্য, অর্থাৎ রাষ্ট্রপতি লোকসভায় আর কোনো রকম ব্যক্তিকে মনোনয়ন করতে পারেন না। তো লোকসভায় শূন্য এবং রাজ্যসভায় 12 জন অ্যাংলো ইন্ডিয়ান সদস্য মনোনীত করতে পারেন। তার সম্মতি ছাড়া কোনো বিল আইনে পরিণত হতে পারে না। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ধরো লোকসভা কিংবা রাজ্যসভাতে কোনো একটা বিল পাস হয়েছে, তো সেটা রাষ্ট্রপতির কাছে গেছে, যতক্ষণ সেই বিলের উপর রাষ্ট্রপতি সিগনেচার না করছেন ততক্ষণ কিন্তু সেই বিলটা আইনে পরিণত হবে না, এবং রাষ্ট্রপতি যদি নাকচ করে দেন তো সেই বিলটাও নাকচ হয়ে যাবে, তো সেটা কোনো রকম আইনে পরিণত হবে না। ওকে, তো এটা গেল রাষ্ট্রপতির আইন সংক্রান্ত ক্ষমতা। নেক্সট দেখো, ভেটো প্রদান ক্ষমতা। দেখো, ভেটো একটি ল্যাটিন শব্দ যার অর্থ আমি নিষেধ করছি। ওকে, আমি নিষেধ করছি। সংসদে পাস হওয়া কোনো বিলের ওপর রাষ্ট্রপতি ভেটো প্রয়োগ করতে পারেন। ভেটো 4 প্রকারের হলেও রাষ্ট্রপতি 3 প্রকারের ভেটো প্রদান করতে পারেন। তো 4 প্রকার ভেটোর আগে আমরা দেখব। দেখো, অ্যাবসলিউট ভেটো, সাসপেনসিভ ভেটো, কোয়ালিফাইড ভেটো এবং পকেট ভেটো। তো এর মধ্যে থেকে 3 প্রকারের ভেটো রাষ্ট্রপতি প্রদান করে থাকেন। নেক্সট দেখো, অর্থ সংক্রান্ত ক্ষমতা। অর্থ সংক্রান্ত কি কি ক্ষমতা রয়েছে রাষ্ট্রপতির হাতে। রাষ্ট্রপতির পূর্ব সম্মতি ছাড়া অর্থ বিল বা রাজস্ব বিল উত্থাপিত হতে পারে না। লোকসভাতে প্রতি বছর এই মানি বিল বা অর্থ বিল কিন্তু পেশ করতে হয়। তো সেই পেশ করার আগে অবশ্যই অর্থমন্ত্রীকে রাষ্ট্রপতির পূর্ব সম্মতি নিতে হবে। তো রাষ্ট্রপতির সম্মতি ছাড়া এই অর্থ বিল বা রাজস্ব বিল লোকসভাতে উত্থাপিত হতেই পারে না। তারপর দেখো, তার পূর্ব সম্মতি ছাড়া কোনো অনুদান বা ঋণ সংক্রান্ত বিল সংসদে উত্থাপন করা যায় না। ওকে, তারপর দেখো, ভারতীয় অর্থমন্ত্রী রাষ্ট্রপতির হয়ে সংসদে বাজেট পেশ করেন। অর্থাৎ যে লোকসভাতে অর্থমন্ত্রী বাজেট পেশ করেন সেটা কার হয়ে করেন? সেটা রাষ্ট্রপতির হয়ে করেন। এবং দেখো, প্রতি 5 বছর অন্তর তিনি অর্থ কমিশন গঠন করেন। তো প্রতি 5 বছর অন্তর রাষ্ট্রপতি এই অর্থ কমিশন গঠন করেন। এইটা হলো অর্থ সংক্রান্ত ক্ষমতা রাষ্ট্রপতির। নেক্সট দেখো, জরুরি ক্ষমতা। জরুরি ক্ষমতা বলতে কি কি দেখো, ভারতের সংবিধান অনুসারে 3টি বিশেষ ক্ষেত্রে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারেন। একে রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা বলা হয়। যেমন দেখো,
জাতীয় জরুরি অবস্থা, যেটি ধারা হলো 352, খুবই গুরুত্বপূর্ণ এই তিনটে। অঙ্গরাজ্যে শাসনতান্ত্রিক জরুরি অবস্থা, অর্থাৎ কোনো রাজ্যের জরুরি অবস্থা, সেটাও কিন্তু রাষ্ট্রপতি ঘোষণা করতে পারেন, সেটার ধারা হলো 356 এবং 365। তারপর দেখো আর্থিক জরুরি অবস্থা, অর্থাৎ দেশে যদি কোনো রকম আর্থিক জরুরি অবস্থা দেখা যায়, সেটারও কিন্তু আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন শুধুমাত্র রাষ্ট্রপতি, তার ধারা হলো 360। তো এটা হলো জরুরি অবস্থার বিভিন্ন ধারা, এবং এই ধারাগুলো শুধুমাত্র, এই ধারা অনুসারে এই জরুরি অবস্থাগুলো শুধুমাত্র রাষ্ট্রপতি কিন্তু ঘোষণা করতে পারেন। ওকে, নেক্সট, ক্ষমা প্রদর্শনের ক্ষমতা, অর্থাৎ রাষ্ট্রপতির হাতে 5 নম্বর যে ক্ষমতা রয়েছে সেটা হলো ক্ষমা প্রদর্শন। কোনো একটা ব্যক্তিকে কোর্ট মৃত্যুদণ্ড দিয়ে দিল, তো সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতি যদি চায় যে তার যে অপরাধটা সেটা লঘু, কিন্তু লঘুর পরিমাণে যে শাস্তিটা সেটা বেশি হয়ে গেছে, তো রাষ্ট্রপতি যদি চান, যদি বলেন যে একে ক্ষমা করে দেওয়া হলো, তো সেটা কিন্তু ক্ষমা হয়ে যাবে। আবার রাষ্ট্রপতি যদি চান যে তাকে মৃত্যুদণ্ড না দিয়ে অন্য কোনো শাস্তি দেওয়া যেতে পারে, সেটাও কিন্তু করা যেতে পারে। তো রাষ্ট্রপতি কিন্তু ক্ষমা প্রদর্শন করতে পারেন। 6 নম্বর দেখো, কূটনৈতিক ক্ষমতা। রাষ্ট্রপতির কি কি ক্ষমতা রয়েছে? তো 6টা ক্ষমতার একদম শেষ ক্ষমতা দেখো কূটনৈতিক ক্ষমতা। সমস্ত আন্তর্জাতিক চুক্তি, দ্বিপাক্ষিক চুক্তি, কনভেনশন বা প্রোটোকল ইত্যাদি রাষ্ট্রপতির নামে বা তারই মাধ্যমেই সম্পাদিত অর্থাৎ স্বাক্ষরিত হয়। তারপর দেখো তিনি বিভিন্ন রাষ্ট্রের দূত, হাই কমিশনার ইত্যাদি কূটনৈতিক প্রতিনিধি প্রেরণ করে থাকেন, এবং বিভিন্ন রাষ্ট্র থেকে আগত কূটনৈতিক প্রতিনিধিদের তিনি স্বাগত জানান। তো এইগুলো হলো রাষ্ট্রপতির কূটনৈতিক ক্ষমতা। তো 6 ধরনের আমরা ক্ষমতা দেখলাম রাষ্ট্রপতির। নেক্সট আরো একটি ক্ষমতা দেখব, সেটা হলো শেষ ক্ষমতা, সেটা হলো সামরিক ক্ষমতা। দেখো, তিনি ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক অর্থাৎ সুপ্রিম কমান্ডার হলেন ভারতীয় সেনাবাহিনীর কে? রাষ্ট্রপতি। এইখান থেকেই প্রশ্ন আসে যে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক কে? তিনি হলেন রাষ্ট্রপতি। দেখো, তিনি স্থলবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানদের নিয়োগ করে থাকেন। সংসদের সম্মতিতে তিনি কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বা শান্তি স্থাপন করতে পারেন। ওকে, তো তিনিই হলেন সর্বে। তো এই 7 ধরনের রাষ্ট্রপতির ক্ষমতা রয়েছে, আমরা 7 ধরনের ক্ষমতা দেখে নিলাম। এরপর কিছু গুরুত্বপূর্ণ তথ্য রাষ্ট্রপতি পদ সম্বন্ধে জানব। দেখো কি বলছে, রাষ্ট্রপতি পদপ্রার্থীর মনোনয়নপত্র 50 জন নির্বাচকের দ্বারা প্রস্তাবিত এবং 50 জন নির্বাচকের দ্বারা সমর্থিত হতে হবে। ওকে, অর্থাৎ কোনো একজন ব্যক্তি যদি রাষ্ট্রপতির পদপ্রার্থীর জন্য মনোনয়ন করে থাকে, তাহলে 50 জন নির্বাচকের দ্বারা প্রস্তাবিত হতে হবে, আবার 50 জন নির্বাচকের দ্বারা সমর্থিতও হতে হবে, তবে কিন্তু সেই জন পদপ্রার্থী হতে পারবেন। তারপর দেখো, রাষ্ট্রপতি পদপ্রার্থীকে 15,000 টাকা জামানত হিসাবে জমা করতে হবে। তারপর স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, গুরুত্বপূর্ণ তথ্য। তারপর দেখো, ডক্টর রাজেন্দ্র প্রসাদ একমাত্র রাষ্ট্রপতি যিনি পরপর 2 বার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন আমাদের দেশে। ওকে, তো তিনি হলেন একমাত্র রাষ্ট্রপতি যিনি পরপর 2 বার রাষ্ট্রপতি নির্বাচিত হন। নেক্সট দেখো, নীলম সঞ্জীব রেড্ডি ভারতের একমাত্র রাষ্ট্রপতি যিনি কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়া রাষ্ট্রপতি নির্বাচিত হন। ওকে, অর্থাৎ কোনো রকম ভোট হয়নি, কোনো রকম বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন, তো তিনি কে? নীলম সঞ্জীব রেড্ডি। তারপর দেখো, ডক্টর জাকির হোসেন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি, এবং তিনি হলেন সবথেকে শর্টেস্ট টাইম পিরিয়ড প্রেসিডেন্ট। ওকে, তিনি সবথেকে শর্টেস্ট টাইম পিরিয়ড প্রেসিডেন্ট, সবথেকে কম সময়ের বা স্বল্প সময়ের রাষ্ট্রপতি তিনি ছিলেন, কেননা তিনি তার রাষ্ট্রপতি থাকাকালীন তিনি মারা গিয়েছিলেন 3 বছরের মাথায়, তো সেই কারণে তিনি হলেন সবথেকে শর্টেস্ট টাইম পিরিয়ড প্রেসিডেন্ট। এবং প্রতিভা পাটিল ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি। ওকে, তো গুরুত্বপূর্ণ আমরা তথ্য আমাদের দেশের রাষ্ট্রপতির সম্বন্ধে, রাষ্ট্রপতি পদ সম্বন্ধে জেনে নিলাম। নেক্সট এবার আমরা প্রবেশ করব ভারতের উপরাষ্ট্রপতি সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব। তো রাষ্ট্রপতি সম্বন্ধে আমরা পুরোটা জেনে নিলাম,
এবার আমরা উপরাষ্ট্রপতির বিভিন্ন আর্টিকেল পড়ব এবং উপরাষ্ট্রপতির ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। দেখো কি বলছে, ভারতীয় সংবিধানের 63 নম্বর ধারা অনুযায়ী ভারতের একজন উপরাষ্ট্রপতি থাকবে। রাষ্ট্রপতির পরই উপরাষ্ট্রপতির স্থান। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, প্রশ্ন অনেকবারই পরীক্ষায় আসে যে উপরাষ্ট্রপতির আর্টিকেল কত, সেটা হলো 63 নম্বর ধারা বা আর্টিকেল 63। তো আর্টিকেল 63 অনুযায়ী ভারতের একজন উপরাষ্ট্রপতি থাকবে। তারপরের পয়েন্টটা সব থেকে গুরুত্বপূর্ণ উপরাষ্ট্রপতির ক্ষেত্রে, এই পয়েন্টটা থেকেই বেশিরভাগ প্রশ্ন আসে। তো দেখো, ভারতীয় সংবিধানের 64 নম্বর ধারা অনুযায়ী তিনি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান রূপে রাজ্যসভার অধিবেশন পরিচালনা করবেন। অর্থাৎ প্রশ্নটা এইভাবে আসে যে রাজ্যসভার চেয়ারম্যান রূপে উপরাষ্ট্রপতি অধিবেশন চালনা করবেন, এইটা সংবিধানের কত নম্বর আর্টিকেলে বলা রয়েছে? তো সেটা হলো 64 নম্বর আর্টিকেলে বলা রয়েছে যে ভারতের উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান হবেন। ওকে, তো খুবই গুরুত্বপূর্ণ এটি পয়েন্ট। তারপর দেখো, ভারতের সংবিধানের 65 নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতির অবর্তমানে রাষ্ট্রপতি সব কাজ করে থাকবেন। অর্থাৎ যদি দেশে রাষ্ট্রপতি না থাকে তখন কিন্তু উপরাষ্ট্রপতি সমস্ত কার্য করবে এই 65 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতির সব কাজ। ওকে, নেক্সট দেখো, উপরাষ্ট্রপতির পদপ্রার্থীর নির্বাচন এবং যোগ্যতাবলী। যেমনটা আমরা রাষ্ট্রপতির পড়েছিলাম সেরকম আমরা উপরাষ্ট্রপতিরও নির্বাচন এবং যোগ্যতাবলী দেখব। তো এইগুলো লেখা রয়েছে ধারা 66-এ, আর্টিকেল নম্বর 66-এ উপরাষ্ট্রপতি নির্বাচন এবং যোগ্যতার ব্যাপারে বলা রয়েছে। দেখো নির্বাচন কিভাবে হয়। ভারতীয় সংসদের উভয় কক্ষের অর্থাৎ লোকসভা ও রাজ্যসভা নির্বাচিত ও মনোনীত সদস্যদের দ্বারা উপরাষ্ট্রপতি নির্বাচিত হন। অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভার যে নির্বাচিত এবং মনোনীত সদস্য, ভালো করে দেখো, নির্বাচিত আবার মনোনীত দুই সদস্যই কিন্তু উপরাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে। তারপর দেখো যোগ্যতা, কি কি যোগ্যতা থাকলে একজন ব্যক্তি উপরাষ্ট্রপতি হবেন। দেখো, উপরাষ্ট্রপতি পদপ্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে, তার বয়স অন্তত 35 বছর হতে হবে এবং তাকে লোকসভায় নির্বাচিত হওয়ার যোগ্যতা সম্পন্ন হতে হবে। তো একদম সেম টু সেম আমাদের ভারতের রাষ্ট্রপতি হওয়ার যে সমস্ত যোগ্যতা রয়েছে সেইগুলোই যোগ্যতা কিন্তু আমাদের দেশের উপরাষ্ট্রপতিরও। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো কার্যকাল, আমাদের উপরাষ্ট্রপতির কার্যকালের ব্যাপারটা লেখা রয়েছে ধারা 67 অর্থাৎ আর্টিকেল 67-তে লেখা রয়েছে। দেখো, উপরাষ্ট্রপতিরও রাষ্ট্রপতির মতোই 5 বছরের মেয়াদ। ওকে, তারপর দেখো, মেয়াদ পূর্ণ হওয়ার আগে যদি উপরাষ্ট্রপতি স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন এবং সেক্ষেত্রে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র প্রেরণ করবেন। আমরা রাষ্ট্রপতির ক্ষেত্রে কি দেখেছিলাম, রাষ্ট্রপতি যদি স্বেচ্ছায় পদত্যাগ করতে চান তার পদত্যাগপত্র উপরাষ্ট্রপতির কাছে দেবে, আবার উপরাষ্ট্রপতির ক্ষেত্রেও সেম টু সেম তার পদত্যাগপত্রটা রাষ্ট্রপতির কাছে দেবে, একে অপরের কাছে পদত্যাগপত্রটা পাঠাবে এবং দুজনেরই সময়কাল কি হলো 5 বছর। তারপর দেখো, অসাংবিধানিক আচরণের জন্য রাষ্ট্রপতিকে বরখাস্ত করার পদ্ধতি একদম সেম টু সেম রাষ্ট্রপতির মতো। 14 দিনের নোটিশ দেওয়া হবে যে কোনো কক্ষে। দেখো, রাষ্ট্রপতির ক্ষেত্রে প্রস্তাব সংসদের উভয় কক্ষে উত্থাপিত করা যায়। ওকে, অর্থাৎ রাষ্ট্রপতিকে যদি অপসারণ করতে চায় তো তার উত্থাপনটা অর্থাৎ তার প্রস্তাবটা সংসদের উভয় কক্ষে উত্থাপিত করা যায়, কিন্তু উপরাষ্ট্রপতির ক্ষেত্রে শুধুমাত্র রাজ্যসভায় উত্থাপন করা যায়। কেন যায় শুধুমাত্র রাজ্যসভায়? কেননা উপরাষ্ট্রপতি রাজ্যসভার কে চেয়ারম্যান। ওকে, তো শুধুমাত্র রাজ্যসভায় উত্থাপন করা যাবে উপরাষ্ট্রপতির যে অপসারণ পদ্ধতিটা। ওকে, দেখো, উপরাষ্ট্রপতির শূন্যপদ পূরণ, এটা রয়েছে ধারা 68-এ, 68 নম্বর ধারায় উপরাষ্ট্রপতির শূন্যপদ পূরণের ব্যাপার লেখা রয়েছে। দেখো, উপরাষ্ট্রপতির মেয়াদে 5 বছর পূর্ণ হওয়ার পূর্বেই পরবর্তী উপরাষ্ট্রপতির নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হয়, এই কথাটি বলা রয়েছে 68 নম্বর আর্টিকেলে। তারপর দেখো, উপরাষ্ট্রপতির শপথ গ্রহণ ধারা, তো দেখো এখানে যে ধারাটা লেখা রয়েছে সেটা একটু ভুল দেওয়া রয়েছে, এটা হবে 69। ওকে, 69 হবে 69, একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে।
তো উপরাষ্ট্রপতির শপথ গ্রহণ যেখানে লেখা রয়েছে সেটা হলো আর্টিকেল 69-এ। রাষ্ট্রপতি বা রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত কোনো ব্যক্তি উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। ওকে, তো এই গেল উপরাষ্ট্রপতির ব্যাপারে। নেক্সট দেখো উপরাষ্ট্রপতির ক্ষমতা এবং কার্যাবলী দেখে নেব। দেখো উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি হয়ে থাকেন, যেটা আমরা আর্টিকেল 64-এ রয়েছে দেখলাম। তারপর উপরাষ্ট্রপতি রাজ্যসভায় ভোটাধিকার নেই, অর্থাৎ রাজ্যসভায় কোনো যদি জিনিসের ওপর ভোট হয় তখন কিন্তু উপরাষ্ট্রপতি সেই জিনিসের ওপর ভোট দান করতে পারবেন না, এটা তার ক্ষমতার মধ্যে নেই। তারপর দেখো রাজ্যসভার সমস্ত বিল, প্রস্তাব ও মোশনগুলি তার সম্মতিক্রমে পাস করানো হয়। যেহেতু তিনি রাজ্যসভার সভাপতি, তো সেই কারণে সমস্ত কিন্তু তার সম্মতিক্রমেই হয় রাজ্যসভায়। রাষ্ট্রপতির পদ শূন্য হলে তিনি সেই পদের দায়িত্ব গ্রহণ করতে পারেন সর্বাধিক 6 মাসের জন্য, অর্থাৎ 6 মাসের মধ্যে কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনটা করতে হয় যদি শূন্য থাকে। তো সেই 6 মাস পর্যন্ত রাষ্ট্রপতির সমস্ত দায়িত্ব কিন্তু উপরাষ্ট্রপতি পালন করতে পারেন। তারপর দেখো একটি গুরুত্বপূর্ণ তথ্য, স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ওকে, কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখব। দেখো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন একমাত্র উপরাষ্ট্রপতি যিনি পরপর দুবার উপরাষ্ট্রপতি নির্বাচিত হন। তারপরেই এই সর্বপল্লী রাধাকৃষ্ণন আবার রাষ্ট্রপতিও হয়েছিলেন। তারপর দেখো ডক্টর জাকির হোসেন ভারতের প্রথম মুসলিম উপরাষ্ট্রপতি। তারপর কে আর নারায়ণ স্বাধীন ভারতের প্রথম দলিত উপরাষ্ট্রপতি। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তথ্য, পরীক্ষায় কিন্তু আসতে পারে। তারপর দেখো ভিভি গিরি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি যিনি কার্যনির্বাহী রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেন। অর্থাৎ ভিভি গিরি যখন উপরাষ্ট্রপতি ছিলেন তখন কিন্তু আমাদের দেশে রাষ্ট্রপতির পদ শূন্য হয়ে গিয়েছিল, তখন রাষ্ট্রপতির যে কার্যনির্বাহী সেটা উপরাষ্ট্রপতি করেন, একটু আগে দেখলাম কার্যক্ষমতায়। তো প্রথম ভিভি গিরি রাষ্ট্রপতি হিসাবেও কাজ করেছিলেন উপরাষ্ট্রপতি থাকাকালীন। তারপর দেখো ভিভি গিরি ভারতের একমাত্র উপরাষ্ট্রপতি যিনি রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য উপরাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। অর্থাৎ ভিভি গিরি কি করেছিলেন? তিনি রাষ্ট্রপতি হওয়ার জন্য উপরাষ্ট্রপতির পদটা ত্যাগ করেন, তারপর রাষ্ট্রপতির জন্য তিনি মনোনয়নপত্র জমা দেন। তো একমাত্র তিনি ছিলেন এই উপরাষ্ট্রপতি। ওকে, তো এই গেল সম্পূর্ণ আমাদের সংবিধানের ক্লাস নাম্বার 5। তার সেখানে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির ব্যাপারে সম্পূর্ণ তথ্য বেসিসের আমরা থিওরি ক্লাস করলাম। ওকে, সম্পূর্ণ একদম কোন আর্টিকেলে কি বলা রয়েছে, কার্যক্ষমতা বোথ রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি। তো এবার এই থিওরির উপর বেস করে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব। দেখো ভারত সরকারের সাংবিধানিক প্রধান কে? একদম থিওরির প্রথমেই পড়েছি, ভারত সরকারের সাংবিধানিক প্রধান হলেন অপশন এ রাষ্ট্রপতি। তারপর দেখো ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে গেলে ভারতীয় নাগরিকদের ন্যূনতম বয়স কত হওয়া উচিত? তো সেটা হলো 35 বছর হওয়া উচিত ন্যূনতম বয়স ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য। 3 নম্বর প্রশ্ন, ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন কে? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। 4 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি প্রধান সরকারে যা থাকে, ওকে, সেটা হলো জনপ্রিয় ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন। 5 নম্বর প্রশ্ন দেখো ভারতীয় গণপরিষদ ডক্টর রাজেন্দ্র প্রসাদকে ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত করেছিল নিচের কোন তারিখে? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। তো সেটা সঠিক উত্তর হবে দেখো জানুয়ারি 24, 1950 সাল। 24শে জানুয়ারি 1950 সালে ডক্টর রাজেন্দ্র প্রসাদকে প্রথম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত করেছিল। 6 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে কোনো বিতর্ক থাকলে সেই বিষয়ে কোন কর্তৃপক্ষ বিচারমূলক সিদ্ধান্ত নেন? এটাও আমরা থিওরির মধ্যে পড়লাম। যদি নির্বাচন সম্বন্ধে, রাষ্ট্রপতি নির্বাচন সম্বন্ধে কোনো বিতর্ক থাকে সেই বিষয়ে বিচারমূলক সিদ্ধান্ত নেন অপশন বি সুপ্রিম কোর্ট। 7 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? জাস্ট একটু আগে দেখলাম ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 8 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন কিসের মাধ্যমে বা কাদের দ্বারা? তো ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন দেখো লোকসভা, রাজ্যসভা
এবং রাজ্য বিধানসভাগুলির নির্বাচিত সদস্যদের দ্বারা। ওকে, এখানে কিন্তু কোনো মনোনীত সদস্য নয়, শুধুমাত্র নির্বাচিত সদস্যদের দ্বারাই ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে থাকেন। 9 নম্বর প্রশ্ন দেখো, ভারতের উপরাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি কত নম্বর ধারায় উল্লেখ করা রয়েছে? তো নির্বাচন পদ্ধতি উপরাষ্ট্রপতির উল্লেখ করা রয়েছে অপশন সি 66 নম্বর ধারাতে। 10 নম্বর প্রশ্ন দেখো, উপরাষ্ট্রপতিকে অপসারণ করার প্রস্তাব আনতে পারে কোথায়? তো সেটা হবে শুধুমাত্র অপশন বি রাজ্যসভা এককভাবে। অর্থাৎ উপরাষ্ট্রপতিকে অপসারণ করার প্রস্তাব শুধুমাত্র রাজ্যসভাতেই উত্থাপন করা যায়, আর রাষ্ট্রপতির ক্ষেত্রে যে কোনো কক্ষ, সেটা লোকসভা হোক বা রাজ্যসভা হোক, যে কোনো ক্ষেত্রেই করা যায়। 11 নম্বর প্রশ্ন দেখো, রাষ্ট্রপতিকে অপসারণ করার জন্য ইমপিচমেন্ট পদ্ধতির কথা কত নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে? তো সেটা হলো অপশন বি 61 নম্বর ধারায় রাষ্ট্রপতিকে অপসারণ করার পদ্ধতির কথা উল্লেখ করা হয়েছে, এবং এই প্রশ্নটা কিন্তু ভিভিআই তোমরা স্টার মার্ক করে রাখো। 12 নম্বর প্রশ্ন দেখো, সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি প্রাণদণ্ডে দণ্ডিত ব্যক্তিকে ক্ষমা করতে পারেন? এটা আমরা ক্ষমা প্রদানের একটা ক্ষমতা দেখেছিলাম থিওরি করার সময়, যে তিনি কোনো ব্যক্তিকে প্রাণদণ্ডে দণ্ডিত ব্যক্তিকে ক্ষমা করতে পারেন। এটা অপশন সি 72 নম্বর ধারা অনুসারে এটি রাষ্ট্রপতি করতে পারেন। 13 নম্বর প্রশ্ন দেখো, পদে থাকাকালীন কোনো রাষ্ট্রপতি মারা গেলে রাষ্ট্রপতি রূপে কাজ চালাতে পারেন কত দিনের জন্য? পদে থাকাকালীন কোনো যদি রাষ্ট্রপতি মারা যান বা রাষ্ট্রপতির পদ যদি শূন্য থাকে, তখন উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির রূপে কতদিন কাজ চালাতে পারেন? সেটা হলো অপশন এ 6 মাস পর্যন্ত কাজ চালাতে পারেন। 14 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে ইচ্ছুক হন তাহলে তিনি কার কাছে পদত্যাগপত্র প্রেরণ করবেন? তো রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র উপরাষ্ট্রপতির কাছে প্রেরণ করবে। আবার সেম টু সেম উপরাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চায়, কার কাছে পদত্যাগপত্র পাঠাবে? সেটা হলো রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠাবে। 15 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতির পদচ্যুতির প্রস্তাব কোন কক্ষে উত্থাপিত হয়? একটু আগেই দেখলাম প্রশ্নটা রিপিট হলো, তো সঠিক উত্তর হবে শুধুমাত্র রাজ্যসভায়। 16 নম্বর প্রশ্ন, প্রধানমন্ত্রী ইস্তফা দিলে বা তার মৃত্যু হলে কি হয়? তো প্রধানমন্ত্রী ইস্তফা দিলে বা তার মৃত্যু হলে অপশন সি মন্ত্রিসভা পুরোটাই ভেঙে যায়। 17 নম্বর প্রশ্ন দেখো, ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতিকে? তো ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি আমরা থিওরির মাধ্যমে দেখলাম, সেটা হলো জাকির হোসেন। 18 নম্বর প্রশ্ন দেখো, রাষ্ট্রপতির ভাষণ প্রস্তুত করেন নিচের কোন সংস্থা? সেটা হলো অপশন ডি প্রধানমন্ত্রী ও তার ক্যাবিনেট রাষ্ট্রপতির ভাষণ প্রস্তুত করেন। 19 নম্বর প্রশ্ন, উপরাষ্ট্রপতি কার্যনির্বাহী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন যদি রাষ্ট্রপতি কি থাকেন? অর্থাৎ উপরাষ্ট্রপতি কোন কোন সময় রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন? তো সঠিক উত্তর হবে উপরোক্ত সবকটি ক্ষেত্রে। অর্থাৎ যদি রাষ্ট্রপতি পদত্যাগ করেন তখন উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির কাজ করবে। অসুস্থতার কারণে কার্যক্ষেত্রে যদি অনুপস্থিত থাকেন রাষ্ট্রপতি, তখন রাষ্ট্রপতির হয়ে কাজ করবে উপরাষ্ট্রপতি। আর রাষ্ট্রপতি যদি মারা যান তখন উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসেবে কাজ করবেন। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন 20 নম্বর প্রশ্নটা দেখো, রাষ্ট্রপতি কতজন সদস্যকে রাজ্যসভায় মনোনীত করতে পারেন? তো রাজ্যসভায় 12 জন ব্যক্তিকে বা 12 জন অ্যাংলো ইন্ডিয়ান ব্যক্তিকে মনোনীত করতে পারেন রাজ্যসভাতে। ওকে, তো আজকের ক্লাসের মাধ্যমে আমরা রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি সম্বন্ধে সংবিধানের 5 নম্বর ক্লাসে একদম কমপ্লিট থিওরি প্লাস 20 খানা কিন্তু এমসিকিউ করে ফেললাম। আশা করছি যা থিওরি পড়েছি এবং যা এমসিকিউ করেছি 20টা, এর মধ্য থেকেই তোমাদের পুলিশ পরীক্ষাতে যদি প্রশ্ন আসে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি এই চ্যাপ্টারের মধ্য থেকে সমস্ত কিছুই তোমরা কমন পাবে। ওকে, তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।